রিদিতা একটা ভয়ঙ্কর কাজ করেছে। বাড়ি থেকে পালিয়ে এসেছে। পালানোর সময় বাবার গোপন ড্রয়ার থেকে 30,000 টাকা, মায়ের লকার থেকে 2টো স্বর্ণের বালা চুরি করেছে। নতুন জীবন একেবারে খালি হাতে শুরু করা যায় নাকি? এখন সে কমলাপুর রেল স্টেশনে বসে আছে, রিয়াদের অপেক্ষায়। ভয় করছে, তবে ভেতরে ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছে। ওর পরিবার অত্যন্ত রক্ষণশীল, তাই 19 বছরের এইটুকু জীবনে কখনো গণ্ডির বাইরে বেরোতে পারেনি। আসন্ন মুক্তির চিন্তায় সে বিভোর। রিয়াদকে সে অসম্ভব ভালোবাসে। অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং করছিল, সেই কোচিংয়ে পড়াতো রিয়াদ। চালচুলোহীন একটা ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতেন না বাবা। তার আভিজাত্যের খুব অহংকার। রিয়াদই বলল, চলো আমরা পালিয়ে যাই। তাই সব ছেড়ে ছুড়ে বেরিয়ে আসতে দুবার ভাবেনি রিদিতা। ভালোবাসার মানুষের এক ডাকে যদি সব কিছুটা তুচ্ছ করতে না পারে, তবে আর কিসের ভালোবাসলো সে? হাত ঘড়িতে সময় দেখে নিল। এত দেরি করছে কেন ছেলেটা? ওর ভয় করছে ভীষণ, যদি ধরা পড়ে যায়। কোচিংয়ের টাইম পেরিয়ে গেলেই খোঁজ পড়বে। ঘন্টা 2 অপেক্ষা করার পরও রিয়াদ এলো না। কিন্তু ওর বড় ভাই রবিন আর ছোট কাকা সাদিককে দেখতে পেল। সেখান থেকে ওকে ধরে আবারও বন্দিশালায় আনা হলো। এই বাড়িটা বন্দিশালা ভিন্ন আর কি। বাবার চেহারায় হাড় হিম করা গাম্ভীর্য। তিনি একটা কথাও ওকে বললেন না, শুধু ওর রুমটা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাসার পরিবেশ এখন ভীষণ গুমোট। বসার ঘরে পারিবারিক সভা বসেছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে এমন আলোচনা সভা বসান তার বাবা কাকারা। কিছু কিছু কথা সে এখান থেকেও শুনতে পাচ্ছে। মা কান্না জড়িয়ে আসা গলায় বললেন, লোক জানাজানি হয়ে গেলে এই মেয়ের আর বিয়ে হবে? ছি ছি, এমন মেয়ে পেটে ধরেছিলাম, আমার মাথা কাটা যাচ্ছে। বাবা স্বভাবসুলভ গাম্ভীর্য ধরে রেখে বললেন, তোমার আরো খেয়াল রাখা দরকার ছিল। যেটা ঘটে গেছে তা আর পূরণ করা সম্ভব নয়। আমি ব্যবস্থা করে ফেলছি। কি ব্যবস্থা? ওর যখন বিয়ে করার এত ইচ্ছে, বিয়েটা আজই হবে। আমি সব বন্দোবস্ত করে ফেলেছি। তোমরা ঘরোয়া যেটুকু আয়োজন সম্ভব করে ফেলো। আজ রাতেই বিয়ে। আরও অনেকে অনেক কিছু বলল, কিন্তু রিদিতার মাথায় কিছুই ঢুকলো না। আজই বিয়ে বললেই হলো? সে তো রিয়াদকে ভালোবাসে, অন্য কাউকে সে কিভাবে বিয়ে করবে? কিন্তু সে জানে এটা সে কোনোভাবেই আটকাতে পারবে না। এত সাহস নেই যে আত্মহত্যা করবে। সন্ধ্যার দিকে ওর রুমের দরজা খোলা হলো। ভাবি একটা লাল শাড়ি এনেছেন হাতে করে। ওকে বললেন, রিদি, উঠে একটু চোখে মুখে পানি দিয়ে এসো, শাড়িটা পরিয়ে দিই। কেন? সে জানে তবুও প্রশ্নটা করলো। আজ তোমার বিয়ে। যদি না করি? মন বিদ্রোহ করে বসল। যা হয় ভালোর জন্য হয়। সবাই খ্যাপা সার হয়ে আছে। ভুল কিছু করে নিজের ক্ষতি করো না। আমি তোমাকে খুব পছন্দ করি, এটা তুমি জানো। রিদিতা হঠাৎ শান্ত হয়ে গেল। জানে বিয়েটা করা ছাড়া ওর কাছে এই মুহূর্তে আর কোনো উপায় নেই। তবু সে উঠল না। যা হবে এভাবেই হবে, আমি পুতুল না। মা এসে ওকে চড় মারলেন কয়েকটা। শয়তান মেয়ে, এমনিতেই মাথা কেটেছিস, এখন নাটক করলে খুন হয়ে যাবি। তোর নাটক দেখার জন্য কেউ বসে নেই। অগত্যা ওকে শাড়িটা পরতে হলো। এরপর আর কোনো কিছুতে সে আপত্তি করেনি। বরকে একবারও না দেখে কবুল বলতে হলো। সে তাতেও সময় ক্ষেপণ করেনি, শুধু নামটা জানলো মাহির আহমেদ। ভয়ে নয়, সব কিছুর প্রতি এক অদ্ভুত বিতৃষ্ণা এসে ভিড়েছে। সেজন্যই এই নির্বিকার নির্লিপ্ত আচরণ। একবার শুধু বাবা একা কথা বলতে চাইলেন। ওর ঘর খালি হবার পরে বাবা বললেন, মনে রেখো, যা হয় ভালোর জন্যই হয়। যার সাথে তোমার বিয়ে হলো সে তোমার ভাগ্যে ছিল। নিজেকে সাথে আমাদের অসম্মান করো না, মানুষ হবার চেষ্টা করো। এটুকু বলে তিনি বেরিয়ে গেলেন। বসার ঘরে দুজনকে পাশাপাশি বসানো হয়েছিল। তখনও সে একবার তাকায়নি মাহিরের দিকে। কেন তাকাবে এই লোক? যত নষ্টের গোড়া। কেন এক কথায় বিয়েতে রাজি হলো? পাত্র না পাওয়া গেলে তো বিয়েটা এতটা দ্রুত হতো না। যাবার আগে বাবা মাহিরকে বললেন, তোমার উপর আমার অনেক ভরসা বাবা। আমি ভরসা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব স্যার। স্যার সম্বোধনটা কানে লাগলো। ওর বাবা কলেজের অধ্যাপক ছিলেন, এখন রিটায়ারমেন্টে আছেন। তার কোনো প্রিয় ছাত্র হবে বোধহয়। তার তো অনুসারী ছাত্রের অভাব নেই। মুখে আদর্শের বুলি কবচিয়ে নিজের মেয়ের সাথে কত বড় ইনজাস্টিস করলেন, এই বোধ কি তার হয়েছে? আজ থেকে রিদির কেউ নেই এই বিশাল পৃথিবীতে। সে একা, পুরোপুরি একা।
সেদিনই সদ্য বিবাহিত হৃদিতা কোনো এক মাহির আহমেদের হাত ধরে সে চলে এলো অজানা অচেনা জায়গায়। মোটামুটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে শ্বশুরবাড়ি এসে পৌঁছলো। বাড়ির সামনে ওকে বরণ করার প্রস্তুতি চলছে। হৃদিতা সেদিকে মনোযোগ নেই, যেন পৃথিবীর কোনো কিছুতেই ওর কিছু যায় আসে না। ভেতরে যাবার আগে কৃত্রিম আলোয় বাড়ির নাম ফলকের দিকেও চোখ পড়ল, বড় করে লেখা আনন্দবাড়ি। হৃদিতার মনে হলো আনন্দবাড়ি নামের কি বহর। নাম যাই হোক, আজ থেকে এটা ওর জন্য একটা বন্দিশালা। এক বন্দিশালা থেকে মুক্তি পেশে আরেক বন্দিশালায় প্রবেশ করলো। বিষয়টা আচমকা হলেও এক দঙ্গল লোক বাড়িতে। একজন সুশ্রী ভদ্রমহিলা এসে ওর পাশে বসলেন, থুতনি ধরে মুখটা উঁচু করে দেখলেন, এরপর মৃদু হেসে ওর হাত ধরে বললেন, আমি তোমার শাশুড়ি। আজ থেকে তোমার আরেকটা মা। মাহির আমার বড় ছেলে, পরিবারের সবার খুব আদরের। তুমি তার স্ত্রী, তোমার দায়িত্ব অনেক। তোমার বয়স অল্প, আমি শিখিয়ে পড়িয়ে নেব, চিন্তা করো না মা। তার গলায় এমন আন্তরিকতার আভাস ছিল যে হৃদিতা ভেতরের ক্ষোভটা প্রকাশ করতে পারল না। জানলো তাদের একান্নবর্তী পরিবার। মাহিরের 3 চাচা একসাথেই থাকেন। দাদি মারা গেছেন আগে, দাদুও অসুস্থ। তাকে দেখাবার জন্যে নিয়ে যাওয়া হলো তার ঘরে। দাদু ওকে দেখে বললেন, এসো তো দেখি, কাছে এসে বসো, দেখি তোমাকে। শাশুড়ি বলে পরিচয় দেওয়া ভদ্রমহিলা ওকে ইশারায় আশ্বস্ত করলেন। হৃদিতা আড়ষ্ট ভঙ্গিতে এগিয়ে গেল। সে এর পাশে বসতেই দাদু বললেন, বাহ, নাত বউ তো সাক্ষাৎ চাঁদ। চাঁদ মুখ তো খালি হাতে দেখা যায় না। ওর শাশুড়িকে বললেন, বৌমা, তোমার শাশুড়ির গয়নার বক্সটা একটু বের করো তো। ঘরে থাকা একটা সাবেকি আলমারি চাবি দিয়ে খুলে একটা বক্স নিয়ে এলেন তিনি। আমি ইমতিয়াজ উদ্দিন আহমেদ, তোমার বরের দাদু। বলে গয়নার বাক্স খুলে লকেট দেওয়া একটা স্বর্ণের চেন বের করে ওর হাতে দিলেন। এটা তোমার দাদি শাশুড়ির, সবসময় পরতো, তুমিও পরে থাকো। এখন পরো দেখি। হৃদিতা নিতান্ত অনিচ্ছায় সেই হাতটা গলায় পড়ল। ইমতিয়াজউদ্দিন চোখ মুছে বললেন, সে গেল, আমাকে রেখে গেল। এটা একটা গতি হলে দেখো, ভালো লাগছে। সুখী হও তোমরা, খুব সুখী হও। এবার মাহিরকে কাছে ডাকলেন তিনি। সে দরজার কাছে দাঁড়িয়েছিল। দাদুর ডাকে এগিয়ে এলো। এদিকে আই তো দাদু ভাই। মাহির এগিয়ে এলো। দাদু, সসংকোচে মাহির এগিয়ে এসে হৃদিতার পাশে দাঁড়ালো। তুই কি জানিস, সবাই চাইতে আমি তোকেই বেশি ভালোবাসি। তোকে দিয়ে আমার প্রথম দাদু হওয়ার খায়েশ পূরণ হয়েছিল। সেই দিন তোর জন্ম হলো, আমি সবার প্রথমে কোলেই নিয়েছিলাম। জানি দাদু। দুজন একটু পাশাপাশি দাঁড়া দেখি। ওরা পাশাপাশি দাঁড়াতেই তিনি আবারও চোখ মুছলেন। আমার চোখ জুড়িয়ে গেল। পৃথিবীর সব সুখ তোদের সংসারকে ঘিরে রাখুক। এমন আবেগী মুহূর্তে হৃদিতা তেমন স্পর্শ করতে পারল না। ওর ভেতরে অন্য তোলপাড়। হৃদিতাকে ভেতরে পাঠিয়ে সাবেরি ছেলেকে নিজের ঘরে ডাকলেন। মাহিরের মাথায় হাত রেখে বললেন, রিদিতার বয়স খুবই অল্প। আমিনুল হক সাহেব যে ধরনের মানুষ, শুনেছি তাতে তিনি এই বয়সে মেয়ের বিয়ে দেবার কথা না। আমাকে সত্যিটা বলা যায় বাবু? মা, এটা বলতেই হবে? বুঝলাম। কি বুঝলি? ছেলে আমার অনেক বড় হয়ে গেছে, মায়ের কাছ থেকে কথা লুকাতে শিখে গেছে। বলেই ছেলের ঘন চুলে আবারও হাত বুলিয়ে দিলেন। আমি মনে হয় কিছুটা আঁচ করতে পারছি, তবুও উনি কিছুটা স্বার্থপরের মতো কাজ করেছেন। মাহির মায়ের কাঁধে মাথা রেখে তার একটা হাত নিজের মুঠোয় নিয়ে বলল, মা, যদি আমার জীবনের প্রশ্ন হতো, তুমি কি খানিকটা স্বার্থপর হতে না? তাছাড়া জানোই তো স্যার আমার জন্য কি করেছিলেন। সাবেরি ছেলেকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বললেন, এই জন্যই আমি প্রশ্নটা করেছিলাম, শুধু কৃতজ্ঞতা বশত বিয়ে করেছিস? রাজি হবার পেছনে কৃতজ্ঞতাবোধ তো আছেই মা। তবে আমি জানি বিয়েটা অনেক বড় একটা বিষয়, ছেলে খেলা নয়। ও অল্প বয়সী, অনেক কিছু বুঝতেও পারে না। আমি যখন কবুল বলে কাবিন নামায় স্বাক্ষর করে বিয়ে করেছি, তখন থেকে ওর সমস্ত দায়িত্ব আমার হয়ে গেছে। সাবেরি মুখে মাতৃগর্ব। দায়িত্বের পাশাপাশি কিন্তু আরো অনেক কিছু লাগে বাবু। আমি আমার সমস্তটা দিয়ে চেষ্টা করব মা, তুমি শুধু দোয়া করো। তিনি মনে মনে দোয়া করলেন তার সমস্ত অন্তর দিয়ে। হে পরম করুণাময়, এই অসম্ভব ভালো ছেলেটাকে তুমি পৃথিবীর সমস্ত সুখ দাও।
হৃদিতাকে মাহিরের ঘরে বসিয়ে রেখে গেছে ওর ছোট বোনেরা। অল্প সময়ের মধ্যেই ফুল দিয়ে সাজিয়ে ফেলেছে ওর ঘরটা। ওরা ইয়ার্কি মশকরা করছিল। আজ হুট করে যে ভাইয়া বিয়ে করবে এটা তো আমরা জানতামই না, তবে কালকের মধ্যে দেখবে ভাবি, বুঝলে এ বাড়িতে চাঁদের হাট বসবে। হৃদিতাকে নির্বিকার দেখে বোধহয় আর কিছু বলার আগ্রহ পায়নি। অন্য একজন মিষ্টি দেখতে চশমা পরা মেয়ে বলল, জার্নি করে এসেছে তো, চল আর যাই, ভাবি রেস্ট করুক। অল্প বয়সী মেয়েটা বলল। আজ যাচ্ছি, পরে আড্ডা দেওয়া যাবে। সিমি আর ইমি বাইরে বেরিয়ে এলো। ওরা ছোট চাচার দুই মেয়ে। বাইরে আসতে সদর দরজায় খুটখাট শব্দ শুনল অনবরত। এই বাড়িতে একজন মানুষের ধৈর্য সব চাইতে তলানিতে। সাইমন ও মেজ চাচার একমাত্র ছেলে, ভীষণ মজার মানুষ। ওরা দুইজন ছুটে গিয়ে দরজা খুলে দিল। এভাবে দৌড়ে দৌড়ে এলি কেন? তুমি তো দরজা ধাক্কালে এভাবে। মাহির কই? বউ দেখা যাবে এখন? আজকের মতো দেখা দেখি বন্ধ, কাল দেখবে। আমি ভাবতেই পারছি না মাহির আমাকে ধোকা দিল। আমার 5 মাস 10 দিনের বড় মুখ করে বলতো আমরা একদিন বিয়ে করব, অথচ আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললো। বেঈমান। এরপর বলল, শোন, আর কেউ আসেনি? স্পেসিফিক কারোর কথা জানতে চাও? স্পেসিফিক মানে? মায়া ফুপু এসেছে। বড় ফুপু? কাল আসবে। বলেই ইমি সাথে যোগ করলো, সৌমি আপু আসবে। এটা কেন শোনাচ্ছিস? কতদিন পরে বাড়িতে এলাম, কই আমি কেমন আছি জিজ্ঞেস করবি তা না, কে না কে আসবে তার ফোরকাস্ট শোনাচ্ছিস। আসলে ও ইন্টারেস্টেড না। বাংলা বুঝিস না? দন্তন্য আকার না। মনে রাখলাম। যা তো, যা, মা বা চাচি কেউ একজনকে ডেকে দে, ক্ষুধায় পেট চৌচো করছে। মাহির ভীষণ শান্ত, সাইমন আবার অসম্ভব দুরন্ত। এখনো তার দুরন্তপনা কমেনি। তবে সৌমি আপুর সাথে তার কিসের খটমট এটা ওরা জানে না। তবে কেউ কাউকে সহ্য করতে পারে না, কারণ উদ্ঘাটনের চেষ্টা অবশ্য ওরা অব্যাহত রেখেছে। সবাই চলে যাবার পর মাহির ভেতরে এলো। লোকটার চালন বলনে এক ধরনের বলিষ্ঠ ভঙ্গি আছে। এই প্রথম তাকে দেখলো হৃদিতা। একটা অফ হোয়াইট পাঞ্জাবি পরে আছে এখন। চোখে কালো মোটা ফ্রেমের চশমার আড়ালে বুদ্ধিদীপ্ত একজোড়া চোখ, মাথা ভর্তি চুল, সৌম্যকান্তি অবয়ব। হৃদিতার অবশ্য এত কিছু খেয়াল করার মতো মানসিক স্থিতি ছিল না। মাহির কিছু বলতেই যাচ্ছিল, হৃদিতা আগে কথা বলল। আপনি কি জানেন যে আপনাকে ঠকানো হয়েছে? কেমন করে? চোখ তুলে হৃদিতার দিকে তাকিয়ে মাহিরের মাপা প্রশ্ন। আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করব বলে আজ বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। স্টেশন থেকে ধরে এনে সেটা আপনাদের কাছ থেকে গোপন করে বিয়ে দেওয়া হয়েছে আমায়। কে বলেছে গোপন করেছে? আমি সব জানি। উত্তরে কিছুটা থমকালো হৃদিতা। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল ওর জন্য। ভেবেছিল ওর কাণ্ড জানিয়ে দিয়ে লোকটার মনকে বিষিয়ে দেওয়া যাবে। জানেন কে বলেছে? স্যার নিজেই বলেছেন। জেনেও বিয়ে করলেন কেন? কিসের লোভে? মাহিরের চেহারায় রাগের আভাস মাত্র নেই, তবে গলাটা ভীষণ ঠান্ডা শোনালো। একটা ঋণ শোধ করার লোভে। কিসের ঋণ? সেটা এখন তোমাকে বলবো না। সবাইকে বলা যায় না কথাটা, শুধু আপন মানুষদের বলা যায়। এমন ঔদ্ধত্যপূর্ণ কথায় অসম্ভব রাগ হলো হৃদিতার। বলল, তুমি করে কেন বলছেন? সঙ্গত কারণে। তুমি বয়সে আমার চাইতে অনেকটাই ছোট হবে। আর একটা কথা হৃদিতা, অনুরোধ বলতে পারো। আমাকে এখন যা বললে তা বাড়ির কাউকে বলো না। তারা কেউ জানে না এসব। জানলে খুব কষ্ট পাবে। আমি তোমাকে বিরক্ত করব না। তুমি তোমার মতো থেকো। আমার পরিবার সবাই আমাকে ভীষণ ভালোবাসে, তো খুব কষ্ট পাবে, এটুকুও আশা করতে পারি? ভরাট গলা, মাহিরের স্পষ্ট উচ্চারণ, বলার ভঙ্গিতে সামান্য ঔদ্ধত্য মিশে থাকলেও আন্তরিকতার ছাপ স্পষ্ট। এভাবে আচমকা বিয়ে করে এনেছেন, তাদের কি এক্সপ্লেনেশন দিয়েছেন? বলেছি তোমার আজ বিয়ে হবার কথা ছিল, কিন্তু হঠাৎ বিয়েটা ভেঙে গেছে। তাই আপনি উদ্ধারকর্তা হয়ে আবির্ভূত হয়ে একজন অসহায় কন্যাকে গ্রহণ করে মহৎপ্রাণ হয়েছেন। হৃদিতার তির্যক মন্তব্য গায়ে না মেখে মাহির দৃঢ় গলায় বলল, নিশ্চয় সারাদিন অনেক ধকল গেছে। তোমার ব্যাগ এখানেই আছে, কমফোর্টেবল কাপড় পরে ঘুমাও। পালিয়ে যাচ্ছেন, উত্তর দিতে ভয় পাচ্ছেন? আজ রেস্ট নাও, পরে বলবো।
কথাটা বলে মাহির বেরিয়ে গেল ঘর থেকে। হৃদিতার শরীর মন সবটা জুড়েই একরাশ অবসন্নতা। ওয়াশরুম থেকে কাপড় বদলে ভিতরে এসে দেখলো মাহি শুয়ে পড়েছে। ওকে ইতস্তত করতে দেখে বলল, ভয় নেই, বলেছি তো তোমাকে বিরক্ত করব না। হৃদিতা দেখলো বিছানাটা বেশ বড়। মাহির এক পাশে ঘেঁষে শুয়েছে, বাকি বিছানাটা পড়েই আছে। সে অন্য পাশে শুয়ে পড়ল। কি মনে হতে উঠে বসে মাঝে একটা বালিশ রাখলো। মাহির যেন হাসলো বলে মনে হলো। লাইটটা বন্ধ করে দিন, আমি আলোতে ঘুমোতে পারি না। মাহির উঠে লাইট নিভিয়ে দিতে এই আবদ্ধ রুমটায় ঝুপ করে অন্ধকার নেমে এলো। হৃদিতার মনে হলো এই বিশাল পৃথিবীতে সে একা, ভীষণ একা। কান্না দলা পাখি উঠে আসতে চাইছিল। প্রাণপণ চেষ্টায় ফুপানো আটকেছে ঠিকই, কিন্তু বাঁধ ভাঙা চোখের জলকে প্রবোধ দিতে পারল না কিছুতেই। আজ এখন ওর ভালোবাসার মানুষের সাথে থাকবার কথা ছিল, অথচ সম্পূর্ণ অপরিচিত একটা লোকের ঘরে তার বিছানায় শুয়ে আছে। এই অপারগতা মেনে নেওয়া যাচ্ছে না। সে এত অসহায় কেন? আমাদের বাড়ির ছেলে এভাবে হুটহাট বিয়ে করে ফেললো, কোনো বাদ্যবাজনা ছাড়া, আয়োজন ছাড়া, এটা মানা যায়? ছোট চাচা আরমান আহমেদ গড়গড় করে বললেন কথাটা। গতকাল এত হুট করে সমস্ত কিছু হয়ে গেছে যে তারা কোনো মতামত দেবার সময় পাননি বলা ভুল, তাদের কাছে মতামত চাওয়াই হয়নি। এতে তারা কিছুটা কষ্ট পেয়েছেন। তাদের নতুন জেনারেশনের প্রথম বিয়ে, অথচ সেটা কিনা এইভাবে নিরামিষ তরকারি ছাড়া কিছু হলো না। সকালে খাবার টেবিলে জোর আলোচনা চলছে এটা নিয়ে। আচ্ছা, কি আর করা যাবে, মাহির আমাদের সব্বার ভীষণ আদরের। বিয়েটা তো হয়েই গেছে, তাছাড়া লুকিয়েও করেনি, জানিয়েই করেছে। যা হয়েছে হয়েছে, এখন একটা বড় করে আয়োজন করে সবটা পুষিয়ে দিই, কি বলেন ভাইজান? মাহিরের বাবা ইশতিয়াক উত্তর দেবার আগে সাবিরি এসে বললেন, দেখো, যাই করো মাহিরকে একবার জিজ্ঞেস করে নাও। এবারও ছোট চাচা বললেন, বিয়ে করুন সে ভালো কথা, আমরা আয়োজন করব না একটা? ওকে জিজ্ঞেস করব। পর্ব 2। দেখো আরমান, বিয়েটা তো স্বাভাবিক নয় খুব একটা। বেচারি ওইটুকু মেয়ে, বিয়ে ভেঙে গিয়েছিল, ওর বাড়ির লোকজনও হয়তো আপসেট। আমারও মনে হয় ওদের দুজনকেই জিজ্ঞেস করাটা ভালো। তাদের সাথে একমত পোষণ করলেন ছোট চাচি রানু। এখন যদি নাও হয়, পরে কোনো এক সময় ভালো দিন দেখে জাঁকজমক করা যাবে। ইশতিয়াক সাহেব সম্মতি দিলেন। ঠিক আছে, মতামত নিয়েই হোক, সেটাই ভালো হবে। এর মধ্যে সাইমন উঠে এসেছে হাই তুলতে তুলতে। সে অনেক রাতে বাসায় এসেছে। মা, দুই চাচি আর ইমি ছাড়া কারোর সাথে দেখা হয়নি। তুই এখন এলি? রাতে বড় চাচা তোমরা নিদ্রা যাবার পরে। সাইমনের কথা বলার ধরনের সাথে সকলেই পরিচিত, তাই কেউ তেমন গা করেন না। মাহির তো বিয়ে করে ফেললো, তুইও কি এভাবে ধরা তক্তামার পেরেকটাই বিয়ে করবি, নাকি আমাদের বাদ্যবাজনার সুযোগ দিবি? ছোট চাচার কথার উত্তরে আরেকবার হাই তুলে চেয়ার টেনে বসতে বসতে সাইমন উত্তর দিল, কি যে বলো না ছোট চাচা, আমি হচ্ছি প্রাচীন আমলের সম্রাট। আমার বিয়েতে 7 রাত 7 দিন ধরে উৎসব চলবে। সবাই হেসে ফেললো। এবার মা হেসে কান মলে দিলেন। পাজি ছেলে। মাহিরের ঘুম ভাঙে ভোরের দিকে। ছেলেবেলার অভ্যাস আজও তার ব্যতয় ঘটেনি, তবে একটা অত্যাশ্চর্য ব্যতিক্রম তো ওর জীবনে ঘটেছে। বিছানায় ঘুমিয়ে থাকা হৃদিতা। অবিন্যস্ত চুলের অনেকাংশ এসে মেয়েটার মুখের এক পাশ ঢেকে দিয়েছে। খুব বেশি লম্বা নয় চুলগুলো, হয়তো লম্বা চুল রাখতে পছন্দ করে না। মুখের যেটুকু দৃশ্যমান তাতে অদ্ভুত বিষণ্ণতা। আশ্চর্য, ঘুমন্ত মানুষেরও বিষাদ ধরা যায়। মাহিরের বয়স 27, হৃদিতার মাত্র বয়স 19। ছোট্ট একটা মেয়ে, কতটুকুই বা দেখেছে জীবনের। যে ছেলেটাকে বিয়ে করতে যাচ্ছিল তার মতলব যদি হৃদিতা জানতে পারত। হৃদিতার বাবা আমিনুল হক সাহেব। মাহিরকে সমস্ত ঘটনা জানানোর পরে সে জিজ্ঞাসা করেছিল হৃদিতা জানে কিনা। উত্তরে তিনি বলেছিলেন, এখনো বলিনি, তবে বাসায় গিয়েই বলবো। মাহির বিনীত গলায় বলেছিল, এখন জানানোর দরকার নেই স্যার, পরবর্তীতে হয়তো সে একদিন ঠিকই সামলে নিতে পারবে কোনোভাবে, কিন্তু এসব জানালে ভবিষ্যতে কাউকে কোনোদিন বিশ্বাস করতে পারবে না, তাই না বলাটাই ভালো মনে হয়। তিনি স্মিত হাসলেন, হাসিতে অবসন্নতা। আই এম প্রাউড অফ ইউ মাই চাইল্ড, শুধু আমার মেয়েটাকে সামলে রেখো। একজন আভিজাত্য আর শৌর্য ধারণ করা মানুষ তিনি। আজ তার গলায় অদ্ভুত এক অসহায়তা। ভালোবাসার সন্তান কোনো ভুল পদক্ষেপ নিলে এভাবেই বোধহয় ভেঙে চুরে যায় সমস্ত গর্ব।
ওর খারাপ লাগলো ভীষণ। এই মানুষটার জন্যই সে এখনো পৃথিবীর আলো বাতাসে শ্বাস নিচ্ছে। আমি এই বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব স্যার। আরেকবার ভেবে দেখো বাবা, তুমি কি ডিসিশন নিতে আরেকবার ভাববে? আমি ডিসিশন নিয়ে ফেলেছি স্যার। সে কথা দিয়েছে এই মেয়েটাকে সে আগলে রাখবে, নতুন করে আবারও ভালোবাসতে শেখাবে, সেও চেষ্টা করবে ভালোবাসতে। আচমকা কাগজে সিগনেচার করে আর কবুল বলে বিয়ে করা ফেলা যায়। হৃদয়ে সাড়া পেলে তবেই ভালোবাসা হয়। কিন্তু গতকাল রাতে হৃদিতার যে রূপ দেখেছে তাতে পথটা ফুলে সাজানো হবে না নিশ্চয়ই। ফুলের সাথে যে কাঁটা থাকে তাতেও বিদ্ধ হবার মতো শক্তি অর্জন করতে হবে, এটুকু মানসিক দৃঢ়তা ওর আছে। মায়া ঘুম থেকে উঠে মেয়েকে হাত মুখ ধুইয়ে দিল। এরপর হাজবেন্ড তাহিরকে টেলিফোন করলো অফিসে। কথা উঠেছে? হ্যাঁ, তুমি কখন আসবে এই বাড়িতে? মায়া, আমার না খুব জরুরি একটা কাজ পড়ে গিয়েছে। এখন তো শুনলাম অনুষ্ঠান হবে না। আমি এক ফাঁকে গিয়ে দেখে আসবো। মাহিরকে আমার বেস্ট উইচেস জানিও। আসবে না? কথা তোমাকে খুঁজছিল। ওকে বলো বাবা মিস করছে ভীষণ। মায়া কথা শেষ করে ভাইদের নাখোশ দেখলো। মাহির বলেছে, এই মুহূর্তে বড় করে আয়োজন করার দরকার নেই, ঘরোয়াভাবে হতে পারে। সেলিব্রেট মানেই তো আনন্দ করা। ওদের যদি আনন্দ করার মুড না থাকে তাহলে থাক। আজ তো ছায়াও আসছে সবাইকে নিয়ে, মৃদুলা আসছে, আমরাই সেলিব্রেট করি বিয়েটা। মায়ার মন খারাপ হলো। তাহির আসতে পারবে না, ইদানিং একটু বেশি ব্যস্ত থাকছে মনে হয়। সবার আগে মৃদুলা এলো, মাহিরের ছোট বোন। অনার্স ফাইনাল ইয়ারে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে এসেই মাহিরের ঘরে গেল। তখন মাহির ছিল না। হৃদিতা চুপচাপ জানালা দিয়ে উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়েছিল। আসবো? হৃদিতা চমকে দরজার দিকে তাকিয়ে বলল, আসুন। মৃদুলা এগিয়ে এসে ওর থুতনিতে হাত রেখে দেখে বলল, আরে তুমি তো ভারী মিষ্টি মেয়ে। আমি মৃদুলা, তোমার ননদ। তবে তোমার ভাবি হবার জন্য তোমার বয়সটা অল্প। ভাবি ডাকবো নাকি অন্য কিছু? আমার নাম হৃদিতা, তাই ডাকতে পারেন। তুমি করে বলো অন্তত, আমি ভাবিই ডাকবো। এভাবে জানালা দিয়ে বাইরে না তাকিয়ে চলো, বাইরে থেকে হেঁটে আসি। ভাইয়া, সাইমন ভাইয়া আর আমি মিলে বাগান করেছিলাম ছোটবেলায়, দেখবে চলো। বলেই হৃদিতার মতামতের জন্য অপেক্ষা না করে ওর হাত ধরে বাইরে নিয়ে এলো। এভাবে আড়ষ্ট হয়ে থেকো না তো, নতুন বউ বাইরে বেরোবে না এমন কোনো নিষেধাজ্ঞা নেই। দরজার কাছে মাহিরের সাথে দেখা হয়ে গেল। মৃদু, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? তোর বউকে বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে না, বাড়িটা ঘুরিয়ে দেখাতে নিয়ে যাচ্ছি। আশঙ্কা থাকলে তুইও চল। মাহির গেল না। সে থাকলে হৃদিতা যদি খটমট কিছু বলে ফেলে মৃদুলার সামনে। সকালেও নিজের মতো এক পেশে কথা শুনিয়েছে, সে উত্তর দেয়নি। পুরনো দোতলা বাড়ি, বাড়ির বাইরের অংশের কিছু জায়গায় পলেস্তার খসে পড়েছে। গেটের ভেতরে অনেকটা জায়গা জুড়ে মনোরম বাগান, বাহারি ফুল ফুটে আছে, অসংখ্য গাছগাছরা ভর্তি। কেমন ছায়া, সুনিবিড়, শান্তি নিয়ে আবহ বিরাজ করছে। তবুও হৃদিতা সেটা উপভোগ করতে পারছে না বিন্দুমাত্র। মৃদু আর তাজা ক্ষত নিয়ে বোধ হয় পৃথিবীর অপার্থিব সুন্দর কিছুও মন ছুঁয়ে দেয় না। প্রধান ফটকের কড়া নাড়ার শব্দে ওরা এগিয়ে গেল। খুলে দিতেই বড় ফুপুকে দেখলো, সাথে সৌমি আর রাতুল। ভেতর থেকে সাইমনকে এগিয়ে আসতে দেখে সৌমি মৃদুলাকে জিজ্ঞাসা করলো, গাধাটা কবে এসেছে রে? সেটা গাধাটাকে জিজ্ঞেস করো সৌমি আপু, আমি নিজে কিছুক্ষণ আগে এসেছি। গাধাদের সাথে আমি কথা বলি না। ওরা সদর দরজার বাইরে এসে দাঁড়িয়েছে। হৃদিতা কথায় কান দিল না। সে বাইরের নাম ফলকটা দেখলো, যেখানে সুন্দর করে লেখা আনন্দবাড়ি। রাতে হালকা একটু চোখ পড়েছিল, এখন ভালো করে দেখলো নামের একটু উপর পর্যন্ত বাগান বিলাস। সুন্দর লাগছে দেখতে। ছায়া ফুপু বিস্মিত গলায় বললেন, আরে এইটাই বুঝি আমাদের মাহিরের বউ? সেখানে উপস্থিত সবাই ঘুরে হৃদিতার দিকে তাকালো। ওর এমনিতে অস্বস্তি লাগছিল, মাহিরের বউ কথাটা সেটা কয়েক গুণ বাড়িয়ে দিল। একটা বুড়ো খোকাকে নিয়ে এত তুলতুলে করার কি আছে, তাই ওর বোধগম্য হচ্ছে না। মাহিরের কাছে অনুষ্ঠান হবে না শুনে হাঁপ ছেড়েছিল। যে বাড়িতে এত লোকজন থাকে সেখানে অনুষ্ঠান না হলেও যে এত হাট বসে কে জানতো। মাহিরের বউ জব করছে সবাই। আনন্দবাড়ি না হয়ে পাগলবাড়ি হলে বোধহয় বেশি মানানসই হতো নামটা। বড় ফুপুর ব্যাগ নিতে নিতে সাইমন হৃদিতাকে উদ্দেশ্য করে বলল, নতুন ভাবি, তুমি জানো তোমার বর আমাকে কত বড় বিপদে ফেলে দিয়েছে? তোমাকে দেখার জন্য রাত দুপুরে ছুটে এসেছি, অথচ সবার শেষে দেখা হলো আমার সাথেই।
ওর চাইতে বয়সে বড়রা যে ওকে ভাবি ভাবি ডেকে মুখে ফেনা তুলছে, এটাও রিদিতার ভালো লাগছে না। সব রাগ জমা হচ্ছে মাহিরের খাতায়। সাইমন ও সৌমি ছাড়া সবাই সাথে সাথে কথা বলল সুন্দর করে। কয়েক ঘন্টার মধ্যে সৌমির সাথে ওর আর দেখা হলো না। ছাদে মাহিরের সাথে দেখা হলে পিঠে একটা গাট্টা মারল সাইমন। মাহির রাগি রাগি মুখ করে বলল, আমি তোর বড়, মারলি কেন? খুব বড়। ওই কয় মাসে কি এমন হয়? আমার পক্ষ থেকে এটা তোর বিয়ের গিফট। তোর বিয়েতে সুদ সামলে ফেরত পাবি এই গাট্টাটা। পেছন থেকে সৌমি চলে এলো কোত্থেকে যেন। মাহির ভাই, সেটা আর দেবার সুযোগ হবে না। একে কোন মেয়ে বিয়ে করবে? শেষে দেখা যাবে মেয়ের অভাবে বিয়েই হবে না ওর। তুই এত প্যাক প্যাক করছিস কেন? তোর জন্য মনে হয় লাইন ধরে ছেলেরা দাঁড়িয়ে থাকে। থাকেই তো, দেখিসনি তুই? আমি নিচে যাই, সবাই খুঁজবে, তোরা থাক। তবে কেউ কাউকে ছাদ থেকে ফেলে দিস না। মাহির আমার থেকে মাত্র 5 মাস 10 দিনের বড়। ওকে ভাই ভাই করিস, আমার সাথে সারাক্ষণ ফোঁস ফোঁস। আমি তোর থেকে মাত্র 7 মাস 6 দিনের ছোট। কোন দুঃখে ভাইয়া রাখতে যাব? ছাদে এলি কেন? আসতেই পারি। ছাদ তোর একার? তুই এটা বল, ঢোল পিটিয়ে আমার খোঁজ করছিলি কেন? আমার ঠেকা পড়েছে তোর খোঁজ করতে। আমার কাছে প্রমাণ আছে। সিমি ইমিকে ডাকবো? শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে নজর রাখতে হয়। কোন ঘোট পাকাচ্ছিস তার খোঁজ রাখছিলাম। তুই দেখা দিলি কেন? আমিও শত্রুপক্ষের গতিবিধি নজরে রাখছিলাম। আজ আবার একটা শাড়ি পরতে হচ্ছে রিদিতাকে। মাহিরের মেজ চাচি পরিয়ে দিয়ে গেছেন। মা চাচি ফুপুরা মিলে কতগুলো গয়না পরিয়ে দিয়ে গেছে। সব নাকি ওর। মন মরে গেলে এসব দিয়ে সে কি করবে? মাহির আসতে রিদিতা বলল, খুব মজা লাগছে তাই না? স্যার কথা বলবেন তোমার সাথে। কর্ডলেস এগিয়ে দিয়ে বলল মাহির, আমি কথা বলবো না কারোর সাথে। উনি কষ্ট পাবেন। আমি যে কষ্ট পাচ্ছি তার হিসেব আপনার স্যার করেছেন? আমি অন্যের আনন্দের দায় নিয়ে বসিনি। মাহির দীর্ঘশ্বাস ফেলে নিজেই কথা বলল রিদিতার বাবার সাথে। এর মধ্যে দাদুর ঘরে ডাক পড়ল সবার। বড় নাতির বউকে তো দেখলাম, মাশাল্লাহ। আমি আর কয়দিন বউ আর বর সাজলে ওদের কেমন লাগে সেটা দেখতে পারলাম না। বাড়িতে অনেকদিন বড় কোনো উৎসব উপলক্ষ পাওয়া যাচ্ছে না। আমরা নিজেরাই থাকি, তাও সবাই মিলে একটু আনন্দ কর তোরা। আনন্দ বাড়ি উৎসবমুখ হোক। ইমতিয়াজউদ্দিন আহমেদ এখন বয়সের ভারে নুজ্জ হয়ে পড়লেও তারুণ্যে তিনি প্রাণশক্তিতে জ্বলজ্বল করতেন। তিনি কোথাও উপস্থিত থাকলে তার ব্যক্তিত্বের জন্য বিশেষ গুরুত্ব পেতেন। ভীষণ আমোদেও ছিলেন। এই বিছানায় পড়ে থাকতে তার একদম ভালো লাগে না। তোরা আজকালকার পোলাপান এমন নিরাশ হয়ে গেছিস, মনে হচ্ছে আমার চাইতে বেশি বয়স বেশি। সবাই মিলে আরেকবার একসাথে বসলেন। রিদিতার বাবার সাথে মাহিরের বাবার কথা হয়েছিল বিয়ের আগে। তার মতামত নেবার প্রয়োজন ছিল আমিনুল হক সাহেবের। মাহিরের অনুরোধে সত্যিটা তিনি বলতে পারেননি। রিদিতা এই বাড়িতে আসার পর ইফতেখার সাহেব টেলিফোনে কথা বলেছেন। মাহিরা রিদিতা যদি বিয়ে ট্র্যাডিশনাল পোশাকে সাজে তাহলেই হয়। এখন না হয় মেয়েটার মন খারাপ, পরে যদি এই নিরানন্দ বিয়ে নিয়ে মনে কোনো আফসোস থাকে, আমরা 3 জন রান্না বান্না করি, ছায়া আপা আর মায়াও থাকলো। আপনারা 3 জন বাজার করে ফেলুন। ওদিকে সাইমন মৃদুলা ও সৌমিকে শাড়ি ও শেরওয়ানি কিনে আনুক। ছোট চাচি রানু একটা সমাধান বের করলেন। সিমি হতাশ গলায় বলল, আমরাও যাই। না, তোরা ঘর সাজাবি। এবার ইমি, সিমি আর রাতুল খুশি হলো। ভেবেছিল ওদের আয়োজন থেকে বাদ দেওয়া হয়েছে। বড়রা যে ওদের গ্রাহ্যই করে না। ওরাও তো এখন যথেষ্ট বড় হয়েছে। কাজ প্ল্যান করতে বসলো 3 জন বাড়ি সাজানোর। কি কি লাগবে সেটার একটা লিস্ট বাবা চাচাদের আরেকটা সাইমন মৃদুলাদের দিয়ে দিল। ইশতিয়াক সাহেব যাবার আগে আমিনুল হক সাহেবের বাসায় টেলিফোন করলেন। তিনি তখন বাসায় ছিলেন না। রিদিতার মায়ের সাথে কথা হলো, তাদের দাওয়াত করতে চান। ভদ্রমহিলা জানালেন, রিদির বাবা আসুক, আলোচনা করে জানাই। আমার মেয়েটাকে দেখে রাখবেন ভাই সাহেব। সৌমি ভেবে পেল না বিয়ের কেনাকাটায় সাইমনকে পাঠানোর দরকার কি। রং পর্যন্ত ঠিকঠাক চেনে না। লাল, নীল, সবুজ, সাদা আর কালো, এর বাইরে আর কোনো রং যে চেনে না, সে কেনাকাটা কি করবে?
ছোট্ট ছিমচা মফস্বল শহরে থাকে ওরা। এখানে যেটা সবচাইতে ভালো পাওয়া যায় তাই কিনতে বলে দিয়েছে। লাল রঙের বেনারসি কেনা হলো ঝামেলা ছাড়াই। শাড়ির সাথে টুকটুকে লাল ওড়না পাওয়া যাচ্ছিল না। লালের অন্য শেডগুলো আছে। সাইমন বলল, লাল হলেই হলো, এটার জন্য এত দৌড়াদৌড়ির কি আছে? ভালো দেখে একটা নিয়ে নিলেই হয়। সৌমি ভীষণ বিরক্ত হলো। এটা সামান্য বিষয় হলে ওরা কেন এমন ছোটাছুটি করছে শখ করে? আশ্চর্য মানুষ। যেটা তোর মোটা মাথায় ঢুকবে না সেটা নিয়ে কথা বলিস না। এখানে তোর কোনো কাজ নেই। মাহির ভাইয়ের জিনিস যখন কিনবো তখন মুখ খুলবি। তুই হুকুম করার কে? তুই মহারানী ভিক্টোরিয়া? আমার মুখ আমি যখন খুশি খুলবো। তোর সমস্যা হলে তুই কান বন্ধ রাখ। আমি কেন কান বন্ধ রাখবো? আমি সচেতন মানুষ। তুই অযথা শব্দ দূষণ ঘটাচ্ছিস। আমি পৃথিবীকে শব্দ দূষণ মুক্ত রাখতে চাইছি। আমি একটা কথা বলেই শব্দ দূষণ করে ফেললাম আর তুই পরিবেশ দরদি হয়ে গেলি? হ্যাঁ হলাম। তুই যে মাটির উপরে অযথা এ মাথা ও মাথা করে হেঁটে মাটি দূষণ করছিস, সেটার কি হবে? সে তো তুইও হাঁটছিস। বাড়িতে বসে থাকতি। অযথা তোকে কেন আমাদের সাথে পাঠিয়েছে ডিস্টার্ব করতে সেটা ওরাই ভালো জানে। সাইমন আরো কিছু বলতে যাচ্ছিল, মৃদুলার হস্তক্ষেপে থেমে গেল। আল্লাহর হস্তে দুজনেই থামু। তোমরা দুইটা যেখানে একসাথে থাকবে আমি সেখানে যদি কোনোদিন যাই আমার নাম পাল্টে রাখবো। অসহ্য। বিরক্ত মৃদুলা রেগে মেগে আগে আগে চলে এলো। পেছনে পেছনে সাইমন আর সৌমি একসাথে ডেকে উঠল, মৃদু মৃদু। আজ রোদটাও বেশ চড়া। শুধু রোদটাই মেজাজ খারাপের জন্য যথেষ্ট, সাথে বাড়তি যন্ত্রণা। অবশেষে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা ওড়না পেল। বাকি কেনাকাটা করলো মোটামুটি নির্বিঘ্নে। তবে মাঝে মধ্যে যে ঠোকাঠুকি লাগলো না তা নয়। সেটা অবশ্যই দুজন একসাথে থাকলে খুবই স্বাভাবিক। মৃদুলা দুজনের পরবর্তী ঝগড়া এড়াতে আগে আগে হাঁটছিল। হঠাৎ ওর কানে খুব বিশ্রী একটা শব্দ ভেসে এলো, যেটা ওকে ইঙ্গিত করেই বলা হয়েছে। মৃদুলা দৃঢ় পায়ে সামনে এগিয়ে গেল। তুই যে কথাটা বললি সেটা আরেকবার বল। ছেলেটা আবার বলার উদ্ধত্ত দেখাতে মৃদুলা বখাটে ছেলেটার গালে সর্বোচ্চ শক্তিতে একটা চড় বসিয়ে দিল। কোত্থেকে হঠাৎ করে আরো 2-3 জন ছুটে এলো। ততক্ষণে সাইমন আর সৌমিও চলে এসেছে কাছে। তিনটা বখাটে চড়াও হবার চেষ্টা করছিল। সাইমন আরো কয়েক ঘা বসিয়ে দিল। একজন দৌড়ে পালিয়ে গেল। এদের সাহস কম কিন্তু মস্তিষ্ক বিকৃত। মেয়েদের দেখে বাজে মন্তব্য করতে পারে, তবে প্রতিরোধের সামনে নিয়ে গেল। ছোটখাটো জটলা তৈরি হলো। একজন মধ্যবয়স্ক মহিলা বলল, ওদের সাথে লাগতে যাবার দরকারটা কি বাপু? তোমার বোন থাপ্পড় না দিলে কিছুই হতো না। সাইমনের প্রবল রাগ হলো। হাত মুঠো করে নিজেকে সংযত করে উত্তর দিল, থাপ্পড় না দিয়ে পায়ের জুতো খুলে মুখে মারলে আমি আরো খুশি হতাম। যার দোষ তাকে কিছু বলার সাহস নেই, অথচ প্রতিবাদ করাই দোষ হয়ে গেল আন্টি। মহিলা নিজেকে জাস্টিফাই করার জন্য মিউ করে দু একটা কথা বলতে চেষ্টা করলো, কিন্তু ওদের শোনার ইচ্ছে নেই। রিকশায় উঠে বসলো। সৌমি মৃদু হাসলো সাইমনের অগোচরে। হৃদিতার সামনে বেনারসিটা রাখা। এখন ঘরে কেবলই মাহির, বাকিরা ব্যস্ত। কিছুক্ষণ পরে এসে ওকে সাজাবে। মাহির ওর টেবিলে কি যেন লিখছে। হৃদিতার মেজাজ অত্যাধিক খারাপ। আমাকে আর কতদিন এভাবে সংসারে সবার সামনে গিয়ে বসে থাকতে হবে? মাহির ওর কিছু পুরনো কাছের বন্ধুকে চিঠি লিখছিল। চোখ তুলে হৃদিতার দিকে তাকালো। মিষ্টি মুখটা বিরক্তিতে কুঁচকে আছে, চোখে রাগ স্পষ্ট। আজকের দিনটা একটু সহ্য করে নাও প্লিজ। দাদু অসুস্থ, ওনার জন্য এটা করা হচ্ছে। জানি তোমার খারাপ লাগছে। আজ ওনার বউ সাজে নাত বউ দেখতে ইচ্ছে হয়েছে। 2 দিন পরে নাতির বাচ্চা দেখতে ইচ্ছে করবে, তখনও এই কথাটা বলবেন? মাহির চোখ বন্ধ করে আবারও খুলল কয়েকবার। সে ঠান্ডা মাথার মানুষ, সবসময় নিয়ন্ত্রিত আচরণ করে, কখনো সংযত হারায় না। সে শান্ত গলায় বলল, রিদিতা, দাদু এটা বলবে না, আর বললেও আমি তোমাকে তখন এভাবে বলবো না। আমি এতটা অবিবেচক নই। অনেক বিবেচক আপনি। উদ্ধার করেছেন আমায়। ব্যঙ্গ করলো হৃদিতার কথায়। আমার কত আনন্দের দিন ছিল ওই দিন। রিয়াদের জন্য অপেক্ষা করছিলাম আমি। হয়তো কোনো কারণে দেরি হচ্ছিল, কিন্তু এসে যখন আমায় পেল না, ও কিভাবে সহ্য করবে এটা ভাববে আমি কথা রাখিনি। সেদিন আপনি আমায় বিয়ে না করলে একটা সুযোগ থেকে যেত ওর সাথে যোগাযোগ করার। আপনার জন্যই সবটা শেষ হয়ে গেল আমার।
বলতে বলতে অশ্রু গড়িয়ে পড়ল হৃদিতার গাল বেয়ে। মাহিরের কেন যেন খুব ইচ্ছে করছিল ওকে ছুঁয়ে সান্ত্বনা দিতে। কান্নাটা কেন যেন অসহ্য ঠেকছিল। মনে হচ্ছিল সব চুলোই যাক, যার জন্য এমন প্রলয়ঙ্কারী আবেগ জমিয়ে রেখেছে সে এর সিকিভাগেরও যোগ্য নয়। তাতে যদি কষ্টটা কমে। এখন বললে মাহিরকে ভুল বুঝবে হৃদিতা। ওকে চেনে একদিন ধরে, রিয়াদকে ভালোবাসতো, যাকে ভালোবাসতো বিশ্বাসতো তাকেই করবে। আচমকা ভীষণ মন খারাপ হয়ে গেল মাহিরের। ওর সামনে কান্নারত অল্প বয়সী মেয়েটা ওর স্ত্রী, অথচ তার সমস্ত আবেগ অন্যের জন্য, ওর জন্য নয়। তুমি চিন্তা করো না, তোমার কিছু করতে ইচ্ছে না হলে আমাকে জানিও। আমি কথা দিচ্ছি তোমাকে ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করতে হবে না। কোনো সান্ত্বনা বাক্য নয়, শুধু একটা ভরসা দিল যাতে হৃদিতার যে কোনো আস্থা নেই এটাও মাহির জানে। আরমান পাঞ্জাবি কোনটা পরবে বুঝতে পারছে না। কয়েকটা পাঞ্জাবি বদলে সিদ্ধান্ত নিতে না পেরে রানুকে ডাকলো। রানুর হাতে মশলা মাখানো। তিনি এসে বললেন, এভাবে পাগলের মতো ডাকছো কেন? কি সমস্যা? আমার সঙ্গে রঙের পাঞ্জাবিটা কই? এটার জন্য এভাবে ডাকার কোনো মানে হয়? মনে হচ্ছিল বাড়িতে ডাকাত পড়েছে। আরে আজ একটা উৎসবের দিন, আমি যেন তেল কাপড় পরবো না নাকি? এটা বড় সমস্যা? রানু হতাশ চোখে স্বামীর দিকে তাকালেন। তাদের বাচ্চা কত বড় হয়ে গেছে, এখনো এই লোকের এসব গেল না। আমি ইমিকে পাঠিয়ে দিচ্ছি, ও খুঁজে দিবে। আমার হাত বন্ধ। তুমি এত নীরস গলায় কথা বলছো কেন? ইমামকে পাঠিয়ে দিই মানে কি? মনে করিয়ে দিতে চাইছো আমি বুড়ো হয়ে যাচ্ছি? শোনো, এসব ষড়যন্ত্র করে লাভ হবে না। আমি এখনো যথেষ্ট ইয়াং, এনার্জেটিক। তুমি মনের দিক থেকে বুড়ো হয়ে যাচ্ছ। হ্যাঁ যাচ্ছি, যাওয়াই উচিত। যাও, তোমার মতো ইয়াং বুড়ি খুঁজে নিয়ে এসে সংসার করো। সেটাই তো পারিনি। প্রথম জীবনে তোমাকে দেখে আটকে গেছি, আর বেরোতে পারিনি। হ্যাঁ, আর ডাকবে না, খবরদার। বাইরে এসে রানু হেসে ফেললেন। তাদের প্রায় 16 বছরের সংসার, এখনো মানুষটার বিন্দুমাত্র বদলায়নি। এটা তার ভালো লাগে, নিজেকে ভীষণ সুখী মনে হয়। মাহি রান্নাঘরে এসে মাকে ডাকলো। মা, একটু আমার ঘরে আসবে, কথা আছে। সাবেরি শাহানাকে বললেন, কোমরটা একটু দেখো তো, আমি আসছি। ঘরে এসে বিছানায় বসে আঁচলে ঘাম মুছলেন সাবেরি। মাহির তার পাশে বসলো। মা, একটা কথা ছিল। বল না রে, এত ইতস্ত করছিস কেন? পূর্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন তিনি। হৃদিতার বিষয়ে কিছু? আর কেউ না জানলে তুমি তো সবটা জানো মা। আসলে বিয়ের শাড়িটা না পরলে, মানে বলতে চাইছিলাম, হৃদিতা বলেছে ওর অসুবিধা হচ্ছে। আসলে এই বয়সে গভীর আবেগের একটা ভুল অনুভূতি, সেখান থেকে বেরিয়ে এখানে মানিয়ে নিতে ওর একটু তো সময় লাগবে, সেজন্য আর কি। সাবেরি মাহিরের মাথায় হাত বুলিয়ে আবারও মুখের দিকে তাকালেন। কি সুন্দর তার ছেলেটা। যতবার ছেলের দিকে তাকান মনে মনে মাশাল্লাহ বলেন। ঘন চুল কপালের উপর কিছু এসে পড়েছে, চশমার ভেতরে গভীর একজোড়া চোখ, বুদ্ধিদীপ্ত সেই চোখে অনুভূতিরা ধরা পড়ে যায়। এমনিতে দেখতে রাশভারী মনে হয়, কিন্তু হাসলে শিশু সুলভ সরলতা ফুটে ওঠে চোখে মুখে। এই তো কিছুদিন আগে ছোট্ট ছিল, দেখতে দেখতে বড় হয়ে গেল, এখন বিয়েও করে ফেললো। তুই চিন্তা করিস না বাবু, আমি দেখছি। আয়। কোথায়? তোর ঘরে। সাবেরি গিয়ে দেখলো হৃদিতা এক দৃষ্টে শাড়িটার দিকে তাকিয়ে আছে। মা, এই মায়ের ছোট্ট একটা অনুরোধ রাখবে? কি আন্টি? আজকের দিনে শাড়িটা পরে নাও একটু কষ্ট করে। এরপর থেকে তুমি যেভাবে কমফোর্টেবল সেভাবেই পরো। আন্টি, আমি শাড়ি পরবো না, কে বললো? সাবেরি ঘুরে মাহিরের দিকে তাকালো। হৃদিতা বলল, আমাদের বিয়ে নিয়ে এত আয়োজন, আমি শাড়ি পরবো না এটা কেন বলতে যাব? তুই যে বললি। মা, আপনি বলেছেন এই কথা? ছি আন্টি, কি ভাববেন আমায়? আন্টি, আপনার কাছ থেকেই আমি শাড়ি পরবো প্লিজ। অবশ্যই আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব। হৃদিতা মৃদু হাসলো। এই প্রথম ওকে হাসতে দেখলো মাহির। হঠাৎ মেয়েটা কেন ভোল বদলে ফেললো বোধগম্য হচ্ছে না। বাবু, এসব কি? ওর তো কোনো সমস্যা নেই। মাহির উত্তর দিল না। হৃদিতার দিকে একবার তাকিয়ে বারান্দায় চলে গেল। আমি রান্না শেষ করে এসে তোমাকে শাড়ি পরিয়ে দেব মা। গো বেচারা মুখ করে হৃদিতা বলল, ঠিক আছে আন্টি। তখন কাঁদছিল কষ্টে। হৃদিতা ভাবতে পারেনি মাহির সত্যি সত্যি কথাটা আমলে নিয়ে মায়ের কাছে যাবে নালিশ করতে। সাবরির ওকে জিজ্ঞাসা করার পরে বুঝতে পারলো, এরপর খেলাটা ঘুরিয়ে দিল। বাবার সাথে তো সে কথাই বলবে না।
ওই বাড়ির কারোর সাথেই না। আর মাহিরকে সে স্বস্তিতে কিছুতেই থাকতে দেবে না। ঘরে বসে দুঃখ বিলাস করে কোনো লাভ নেই, বরং সত্যলায় আনন্দ। আজ মাহিরের আত্মবিশ্বাসী মুখে মিয়ে যাওয়া অভিব্যক্তিটা ওকে আনন্দ দিয়েছে। সে প্রতিশোধের ছক কষতে লাগলো। এই বাড়ির বাকি সদস্যকে সে এর আওতার বাইরে রাখলো। তারা সত্যিই ভালো মানুষ, ওর কোনো ক্ষতি তারা করেনি। কিন্তু এই ভদ্রবেশী লোকটাকে সে ওকে বিয়ে করার ফল হাতে নাতে দেখাবে। ওর শেষ আশাটুকু ধ্বংস করেছে। এটা নিয়ে কোনো অনুশোচনা তো নেই, আবার গেছে মাকে নালিশ করতে। নিজে আরও জ্বলে পুড়ে হলেও হৃদিতার বাবাকেও হাড়ে হাড়ে বোঝাবে যে ইচ্ছার বিরুদ্ধে জোর চলে না। হৃদিতাকে বেনারসিয়ার গয়নায় সাজিয়ে নিয়ে বসানো হয়েছে ফুল দিয়ে সাজানো আসনে। ওর পেছনে লেখা মাহির হৃদিতার শুভ বিবাহ। বসার ঘরের চেহারা পাল্টে গেছে ফুলে ফুলে। সেখানে বসে সে এই বাড়ির মানুষগুলোর পাগলামি দেখছে। অল্প সময়ে পুরো বিয়ে বাড়ির আমেজ তৈরি করে ফেলেছে। বিয়ের 2 রাত পরে এমন আয়োজন স্বাভাবিক মানুষ করতে পারে? শুভ বিবাহটা লেখাটা পড়ে নিজের ভাগ্যের উপর হেসেছে, মনে মনে আউড়েছে। শুভ? হ্যাঁ, অশুভ বিবাহ। রিয়াদের সাথে বিয়ে হলে এমন আড়ম্বর হতো না। একটা তাতে লাল শাড়ি দুজন পছন্দ করে কিনেছিল পালানোর আগের দিন। কিছু গহনাও কিনেছিল, অবশ্যই স্বর্ণের নয়, খুবই কম দামি। তবুও এখন ওর গায়ে জড়ানো ভারী গহনাগুলোর চাইতে সেগুলো অমূল্য ছিল। ভবিষ্যতে স্বপ্ন আঁকা ছিল তাতে। সেই তাঁতের শাড়ি আর স্বল্প দামি গহনা পরে একটা কাজী অফিসে গিয়ে সেরে ছোট্ট একটা বাড়িতে মায়াময় সংসার হবে, যেখানে আর কিছু না থাকুক, ভালোবাসায় ভরা থাকবে ছোট্ট ঘরটা। স্বপ্নটা কি খুব বড় ছিল? তবে পূর্ণ হলো না কেন? এই বিশাল বাড়ি, বাড়ি ভর্তি মানুষ, এখানে একান্ত ওর ভালোবাসাটা কই? কান্না দলাপাকি আসতে চাইছে ভেতর থেকে। বাবা আসেননি, কেন আসবেন? আসলে তো সব জানাজানি হয়ে যাবে। তার প্রিয় আভিজাত্যের সম্মান যে ভুলুণ্ঠিত হবে। সাইমনের হাতে ক্যামেরা, সে ওর সামনে এসে বলল, ভাবি একটু হাসো, একটা ছবি তুলি। ছবি তুলবেন? হ্যাঁ অবশ্যই, তোমাদের বিয়ের কিছু ছবি থাকা উচিত না? সুন্দর মুহূর্তের স্মৃতি ধরে রাখতে হয়। একটা কথা মুখে চলে এসেছিল। এই স্মৃতি আমি ভুলে যেতে চাই, ছবি তুলবার কোনো প্রয়োজন নেই। কিন্তু নিজেকে সামলে নিল হৃদিতা। হাসি ফুটিয়ে পোজ দিল। সিমি ইমি এসে আবদার জুড়ল, তারাও নতুন ভাবির সাথে ছবি তুলবে। কিছু ছবি তুলে সাইমন বলল, পাশের ফাঁকা আসন দেখতে অসম্পূর্ণ লাগছে, দাঁড়াও তোমার বরকে ডেকে আনি, ওর মেকআপ শেষ হয়েছে কিনা দেখি। সাইমনের রসিকতায় আবারও মেকি হাসলো হৃদিতা। বাহ, নতুন বউকে চমৎকার লাগছে তো। মৃদুলা আর সৌমি ঘরের একপাশে সেটিং ঠিক করছিল। ওখান থেকে মৃদুলা বলল, আমাকে আর সৌমি আপুকে ক্রেডিট দাও ছোট চাচি, মা শাড়ি পরিয়েছে, আমরা সাজিয়ে দিয়েছি। চল আমরা দুজন মিলে পার্লারের বিজনেস শুরু করি। আমাদের মাহিরের বউ এমনিতেই সুন্দরী, শ্বাসটাও মানিয়েছে ভালোই, চাইলে শুরু করতেই পারিস তোরা। শাড়ি পরানোর আগে মেজু চাচি শাহানাওকে খাইয়ে দিয়ে গেছেন নিজের হাতে, আপত্তি মানেননি। পর্বচার একদম নানা করবে না মেয়ে, ভারী সাজে খেতে পারবে না, এখন আমার হাতে খেয়ে নাও। তিনি সস্নেহে খাইয়ে দিয়েছেন। হৃদিতার মনে হয়েছে এ স্নেহ ওর জন্য নয়, স্নেহ তারা ওকে দিচ্ছেন কারণ তাদের বাড়ির আদরের ছেলেকে সে বিয়ে করেছে। এসব কিছুই তো ওর নয়, সমস্ত কিছুই মাহিরের জন্য পাচ্ছে, যাকে সে সহ্যই করতে পারছে না। তার কিংবা তার পরিবারের বদন্যতায় তাকে বাঁচতে হচ্ছে, এই ভাবনাটাই ওকে দগ্ধ করছে ভেতরে ভেতরে। মাহির গায়ে শেরওয়ানি চাপিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তখন সাইমন এসে ঢুকলো। বিয়ে করেছিস বলে সাজতে এতক্ষণ লাগাবি? ভাবির ছবি তুলে দিলাম, তুই আয় তাড়াতাড়ি। মাহির শুকনো মুখে বলল, আসছি। মাহিরের কাছ থেকে এমন শুকনো উত্তর অভ্যস্ত নয় সাইমন। সে কিছুক্ষণ মাহিরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, এরপর এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, এনিথিং রং? আরে না। মৃদু হেসে উত্তর দিল মাহির। মাহির, তুই আর আমি একসাথে বড় হয়েছি, ভাই বন্ধু দুটোই তুই। আমরা কত কি শেয়ার করেছি একসাথে, তোকে আমি চিনি না? তোর হাসি এত সহজ, ভেতরে অন্য কিছু থাকে না, কিন্তু 2 দিন থেকে মনে হচ্ছে তোর হাসির পেছনে কিছু একটা আছে, কোনো চাপা কষ্ট। কি হয়েছে আমাকে বলা যায় না? মাহির প্রাণপণ চেষ্টায় নিজের মুড ঠিক করে নেবার চেষ্টা করলো। আরে ধুর, কি যে বলিস, তুই বিয়ে কর আগে, তখন দেখবো কেমন টেনশন ফ্রি থাকিস। নতুন বিয়ে করেছি, ওকে কি করে ইমপ্রেস করবো সেটাই ভাবছিলাম। আরে
তোর উপরে সে এমনিতেই ইমপ্রেস। তুই একটা জেম। আমরা কাজিনরা সবাই একসাথে হলে বলতাম যে মেয়ে তোর জীবনসঙ্গী হবে, সে ভীষণ লাকি হবে। লাকি কালকে আমরা পেয়ে গেছি। তুই ভুল জানিস রে সাইমন, রিদিকা আমাকে পেয়ে নিজেকে আনলাকি মনে করে। মাহির মনে মনে কথাটা আওড়ালো, মুখে বলল, শোন, তুই যখন বিয়ে করবি তখন বুঝবি ওদের আলাদা করে ইমপ্রেস করতে হয়। এই জন্যই কোনোদিন বিয়ে করব না। তোকে কেউ বিয়ে করলে তো তুই বিয়ে করবি। পেছনে তাকিয়ে সম্মুখে দেখে সাইমন বিরক্ত হয়ে বলল, তুই এখানে কেন? তাতে তোর সমস্যা কি? তোর ঘর তো নয়। মাহির ভাই, ভাবি অপেক্ষা করছে এতক্ষণ থেকে। চলো চলো, সবাই তোমাকে ডাকতে পাঠালো। এরপর সাইমনের দিকে তাকিয়ে বলল, এই জন্যই এসেছি। মাহির জানে রিদিতা ওর জন্য অপেক্ষা করছে না, তবুও তো যেতেই হবে। সে বলল, যাচ্ছি। দূর থেকে রিদিতার উপরে চোখ পড়ল মাহিরের। অন্যরকম লাগছে মেয়েটাকে। দুপুরের কথায় মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়েছিল সে। আবারও সহজাত ফিরে এলো। সে স্বভাব সুলভ অভিজাত ভঙ্গিতে হেঁটে গিয়ে রিদিতার পাশের ফাঁকা আসনে গিয়ে বসলো। বিশাল ঝড় ওর উপর বয়ে যাবার অপেক্ষায় আছে, অথচ কিনা ফুলের ঘায়ে মূর্ছা যাচ্ছিল। এতটা দুর্বল তো সে নয়, অত্যন্ত দৃঢ় মনোবল ওর। মাহির এসে বসতেই সবাই হৈ হৈ করে উঠল। দাদুকে হুইল চেয়ারে করে আনা হয়েছে। তিনি এসে হেসে বললেন, এখন বিয়ের আমেজটা পাওয়া গেছে। এতদিন বেঁচে থেকে নাতবউ দেখলাম, তোদের দাদি দেখে যেতে পারলো না। এখন ওপারে ডাক এলো আর কোথাও পূর্ণতা থাকবে না। সাইমন পাশ থেকে বলে উঠল, দাদু, তুমি ভুলে গেছো তোমার আরো নাতি নাতনি আছে? তাদের সবার বিয়ে কে দেখবে? না দেখলে আফসোস হবে না? এই না বললি বিয়ে করবি না? নানুকে বউ দেখাবার শখ হঠাৎ কোত্থেকে টপকালো? শাহানা ছেলের কান টেনে ধরে বললেন, বিয়ে করবি না? তোর এসব আমি ঠেঙিয়ে বিদায় করছি। আরে মা, কান ছাড়ো। এত বড় ছেলের কান কথায় কথায় ধরছো। আরে আমার মান সম্মান আছে তো নাকি? আমি কথার কথা বলেছিলাম তো। সবাই হেসে ফেলল। আনন্দঘন মুহূর্তগুলো তুচ্ছ কথাগুলোতেও যেন খুশি ছড়ায়। এই বাড়ির সকলের আজ আনন্দের দিন। হঠাৎ ইমতিয়াজউদ্দিন সাহেব বললেন, মায়া কই? তাইর এখনো আসেনি? কথাকে ঘুম পাড়াতে গেছে বাবা। সাবেরি উত্তর দিল, আমি দেখে আসি। বিকেলে তাহিরের অফিসে টেলিফোন করছিলাম, আসবে তো বললাম, এখনো আসলো না। চলে আইছে হয়তো। মায়া কথা ঘুমিয়েছে? হ্যাঁ ভাবি, মাত্রই ঘুমালো। রাতে বাবাকে ছাড়া ঘুমোতে পারে না, সেজন্যই একটু বিরক্ত করলো সবাইকে। আরে বিরক্ত বলছে কেন? ছোট বাচ্চা, এটুকু না করলে হলো? তুই আয়, তোকে মিস করছে সবাই। কথার দুই পাশে বালিশ দিয়ে মায়া উঠে এলো। ভাবি, আমি কিন্তু তোমাদের সাথে বেশিক্ষণ থাকতে পারবো না। কথা ঘুম থেকে উঠে আমাকে না দেখলে ভয় পাবে। আমরা পালা করে আসবো, একা থাকবে না। তুই যা, আমি কিছুক্ষণ থাকছি। কিছুক্ষণ পরে রানু বা শাহানাকে পাঠিয়ে দিস। মায়া বেরিয়ে এলো। ওকে দেখে সবাই আরেক দফা হইচই করে উঠল। সে ইমতিয়াজউদ্দিনের ছোট মেয়ে। মাহির সাইমনের সাথে তার বয়সের ব্যবধান 6-7 বছরের। সে ওদের ফুপু কম বন্ধু বেশি। যাবতীয় দুষ্টুমি ওরা ওর হাত ধরে শিখেছে, পার্টনার ইন ক্রাইম। সেজন্য ছায়ার চাইতে ওর সাথে এদের সখ্যতা বেশি। রানু তো পরে এসেছে, বড় দুই ভাবি ওকে মায়ের মতো আগলে রেখেছে সব সময়। সে বসার ঘরে এসে দাঁড়িয়েছে, তখনই কলিং বেল বেজে উঠল। আমি দেখছি। মায়া দরজা খুলে তাহিরকে দেখলো। এতক্ষণের মন কেমনের বাতাস হু হু করে মিলিয়ে গেল। তুমি সকালে না বললে আসবে না? বড় ভাইজান টেলিফোন করে বলল অনুষ্ঠান হবে, আমাকে থাকতে হবে, তাই এলাম। শুধু এজন্যই এসেছ? আরে তোমাদের দেখতে এলাম। মা কোথায়? ঘুমিয়ে পড়েছে, তোমাকে খুঁজছিল। হাসবেই যখন, এত দেরি করে কেন? তোমার অফিস তো 5টায় শেষ, তখন রওনা দিলে তো সন্ধ্যার আগেই চলে আসার কথা ছিল। দরজার বাইরে দাঁড় করিয়েই জেরা করবে, ভেতরে আসতে দিবে না? সরি, এসো। তাহিরকে ভেতরে নিয়ে এসে নতুন বইয়ের সাথে পরিচয় করে দিল মায়া। একটা আয়না এগিয়ে দেওয়া হলো মাহিরা রিদিতার সামনে। ছোটরা সিদ্ধান্ত নিয়েছে, অনুষ্ঠান যখন হচ্ছে তখন ট্র্যাডিশন অনুযায়ী সব করবে ওরা। এগুলো তো কনের বাড়িতে হয়,
এটা বরকনে দুজনেরই বাড়ি এখন। বিয়েটা যেহেতু আগেই হয়ে গেছে তাই এসব বলো না ফুপু। মৃদুলার কথায় হৃদিতা চোখ তুলে একবার ওর দিকে তাকালো। এটা ওর বাড়ি, এত সহজে অপরিচিত কিছু লোকজন মিলে থাকাটা বাড়ি হয় কি করে? খুব কাঁদতে ইচ্ছা করলো ওর। মনে হলো এই পৃথিবীতে ওর কেউ নেই, অন্য বাড়িকে নিজের বাড়ি বলতে হচ্ছে। কখন আয়না ধরেছে সে জানেও না। কী সব প্রশ্ন করছিল মাহির, কি যেন উত্তর দিল, এসব ওর মাথাতেই ঢুকলো না। তবে আয়নায় তাকিয়ে হৃদিতার মনটা পড়ে ফেলতে পারলো মাহির। হাতটা ধরে বলতে ইচ্ছা করলো, আমার জন্য আজ তোমার যে চোখের জল গড়াচ্ছে, সেই চোখে আমার জন্য ভালোবাসার প্লাবন ঝরবে হৃদিতা। তুমি দেখে নিও, তোমার এই বিষণ্ণ মুখ আবার আনন্দে ঝলমল করে উঠবে। আনন্দ বাড়ির বড় ছেলের প্রতিজ্ঞা এটা। মুখে না বললেও আয়নায় তাকিয়ে মনে মনে কথাগুলো বলল মাহির। একমাত্র 6 বছর বয়সী, কথা ছাড়া প্রত্যেকে কিছু না কিছু উপহার দিয়েছে ওদের, সাথে অনেক অনেক দোয়া। খাওয়া দাওয়া শেষে হৃদিতাকে ভেতরে বসিয়ে সৌমি বলল, ভাবি, তোমার বরের পকেট কাটবো এখন। তুমি কিন্তু আমাদের দলে। অবশ্যই আমি তোমাদের দলে সিমি আপু। মাহির ঢুকবে। দরজায় ফিতা লাগানো হয়েছে। ওই পাশে মৃদুলা, সৌমি, রাতুল, ইমি, সিমি, মাহিরের সাথে সাইমন। আরে আমারও তো তোদের সাথে থাকার কথা। আমার ভাগ লোপাট করার ধান্দায় এই পাশে দিয়েছিস। তুই ছেলে, আমরা ছেলেদের দলে নেব না। তাহলে বল্টুটা কি করে ওখানে? বলেই রাতুলকে টেনে ওই পাশে নিয়ে গেল সাইমন। রাতুল বাসর ঘরের দরজায় ভাগ পাবে বলে খুশি ছিল, এখন মুখ ফুলিয়ে বলল, তুমি ভালো না সাইমন ভাই। আমি যে তোকে কয়দিন পর পর বাইরে নিয়ে খাওয়াই, ওইটা কিছুই না? নিজের দলে আনাতে খারাপ হয়ে গেলাম? সেটা তো আপুর বিষয়। সাইমন ঝড়ের বেগে রাতুলের মুখ চেপে ধরল। চুক্তি ভঙ্গ করলে কি হবে জানিস? আর কিচ্ছু পাবি না। ফিসফিস করে বলল সাইমন। এই বিচ্ছুটা বোনের মতোই বাজি, কিছু একটা রহস্যের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। সৌমিও ঝট করে উঠল। আপুর বিষয় মানে? ওর মুখ কেন ধরেছিস? কি বলছিল শুনি? কিছু না আপু, তুমি কিসে ডিস্টার্ব ফিল করো তাই আমার কাছ থেকে জেনে নেই সাইমন ভাই। তোকে আমি পরে দেখছি, ঘরের শত্রু বিভীষণ। সাইমন হাফ ছেড়ে বাঁচল। ওরা যা দাবি করলো মাহির কিছুক্ষণ ইতস্তত করে তাই দিতে চাইলো, কিন্তু সাইমন বাদ সাধলো। আজকের জন্য হাতেম তাই হওয়া বাদ দে। সাইমন মুলামুলি করে সেটা খানিকটা কমিয়ে নিয়ে এলো। সৌমি বিরক্ত হয়ে বলল, যে দিচ্ছে তার আপত্তি নেই, তোর সমস্যা কি? কারণ তোরা যা ধার্য করেছিস সেটা থেকে যেটুকু বাঁচবে সেটা আমার। মাহির হতাশ গলায় বলল, তাই তো বলি, তুই কেন আমার উপরে এত সদায়? স্বার্থপর। যা খুশি বল, কিন্তু আজকের এই কাজের শোধ আমার বিয়েতে তুলতে পারবি না, কারণ তুই হবি আমার বউয়ের ভাসুর। বউয়ের নাই খোঁজ, ভাসুর হয়ে বসে আছে মাহির ভাই। একই বলে, গাছে কাঁঠাল গোফে তেল। শেষ পর্যন্ত মাহি নিজের ঘরে ঢুকতে পারল। এগুলো সবাই কেবল মজা করার জন্যই করেছে, সে জানে এদের আনন্দ সে মাটি করে দিতে পারে না। মাহির ভেতরে এসে দেখলো গুটিসুটি হয়ে বসে আছে হৃদিতা। তুমি চেঞ্জ করে ঘুমিয়ে পড়ো, ক্লান্ত নিশ্চয়ই। কেন? বিয়ের সব টাস্ক কমপ্লিট করলেন, অন্যগুলো বাকি রাখবেন কেন? মাহিরের কান ঝাঁঝা করে উঠল, তবে শান্ত গলায় বলল, হৃদিতা, আমাকে তুমি হয়তো 2 দিন হয় চেনো, তবুও সেই রকমের ইন্টেনশন নেই আমার যে কারোর অমতে। এটুকু বলেই থামলো মাহির। শুনে কৃতার্থ হলাম। এখন একটু বারান্দায় যান, আমি শাড়ি চেঞ্জ করব। মাহির বারান্দায় এসে দাঁড়ালো। আকাশ মেঘলা, জ্যোৎস্না নেই। আধা ঘন্টা হয়ে গেলেও দরজা খোলার আওয়াজ না পেয়ে এবার নিজে 2-1 মৃদু কড়া নাড়ল, কোনো উত্তর নেই। আরও আধা ঘন্টা অপেক্ষা করলো, এবারও খুলল না। বুঝলো এটা খুলবে না আজ। বারান্দায় 2টো চেয়ার আছে কাঠের, একটায় পিঠ ঠেকিয়ে বসে, অন্যটায় পা মেলে দিল। বেশ লম্বা চড়া হয়, অসুবিধা হচ্ছে বেশি, কিন্তু জোরে ধাক্কা দিতে গেলে বিষয়টা জানাজানি হয়ে যাবে, সে এটা চায় না। কখন চোখ লেগে এসেছিল সেভাবে হঠাৎ ঘুম ভেঙে গেল। বৃষ্টির ছাট আসছে বারান্দায়, তার জন্যই ঘুম ভেঙেছে। সে চেয়ার দুটো একেবারে দেয়াল ঘেঁষে নিয়ে গেল। বৃষ্টির বেগ ক্রমাগত বাড়ছে, একসময় মাহির ভিজে একসা হয়ে গেল। বিয়ের শাড়ি বদলে নিয়ে মেকআপ তুলতে অনেকটা সময় লেগে গিয়েছিল হৃদিতার। শাড়িটা ছড়িয়ে রেখে সে শুয়ে পড়ল। পাশে একদিনের পরিচিত একটা লোকের সাথে বিছানায়, ওর ঘুম আসে না।
হঠাৎ মনে হলো দরজার খোলার প্রয়োজন নেই। আজ রাতটা রিদিতা শান্তিতে ঘুমাবে। এক রাত বারান্দায় থাকলে ওই লোকের খুব বেশি ক্ষতি হবে না নিশ্চয়ই। তাছাড়া বাবার কথায় নেচে ওকে বিয়ে করার জন্য কিছু শাস্তি তো পাওনা আছে। 2 রাতের স্বল্প ঘুমের ক্লান্তির সাথে আজ সারাদিনের অবসন্নতা মিলিয়ে শোবার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল রিদিতা। অনেকক্ষণ পরে ঘুম ভেঙে গেল। বাইরে কি বৃষ্টি হচ্ছে? কাঁথাটা গায়ে ভালো করে টেনে নিল সে। বৃষ্টির রাতগুলোর ঘুমের রাত, তবুও কি একটা অস্বস্তি ওকে খোঁচাতে লাগলো। কি সেটা ধরতে পারছিল না। সদ্য ঘুম ভাঙা রিতার মস্তিষ্কে বর্তমান দিনকাল প্রসেস হতে খানিকটা সময় লাগলো। ঝট করে উঠে বসলো, নেমে হাতড়ে হাতড়ে আলো জ্বালিয়ে দিল। মনে পড়লো মাহিরের কথা। সে তো বারান্দায় বৃষ্টি কতক্ষণ থেকে হচ্ছে। দেয়ালে টাঙানো ঘড়িতে তখন 3:27। একবার বারান্দার দরজার হাতলে হাত রেখে সরে এলো। আবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো ঝুম বৃষ্টি। এবার উঠে দ্রুত পায়ে এগিয়ে গেল। আবার ওর ভেতরে থাকা বিবেক ওকে যেন টেনে নিয়ে যাচ্ছিল বারান্দায় চৌম্বকীয় আকর্ষণে। সে এতটা অমানবিক হতে পারবে না। ওর ভালোবাসার ধ্বংসাবশেষ এক ফুৎকারে উড়িয়ে ফেলা লোকটার জন্য পারবে না। ছিটকিনি খুলে বারান্দায় পা দিল রিদিতা। ফ্লোর ভিজে গেছে বৃষ্টির পানিতে। হাঁচি শুনে বারান্দার ভেতরের দিকের দেয়ালের কাছে চোখ গেল রিদিতার। গুটিসুটি হয়ে চেয়ারে বসে আছে মাহির। ঘরের আলোয় মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে এখন। ভিজে জবজবে শরীর লোকটার। পিছলে পড়া থেকে নিজেকে বাঁচিয়ে ধীর পায়ে হেঁটে মাহিরের কাছাকাছি গিয়ে দাঁড়ালো রিদিতা। মৃদুস্বরে বলল, ভেতরে আসুন। মাহির একদৃষ্টে অন্ধকার বৃষ্টির দিকে তাকিয়েছিল, সেভাবে উত্তর দিল। হঠাৎ আমার প্রতি বিশেষ ফিরল তবে? ভীষণ ঠান্ডা শীতল গলায় কথাটা বলে টানা কয়েকবার হাঁচি দিল মাহির। রিদিতার ভেতরে অনুশোচনা হলো। অবিশ্বাস ছিল না তো, অস্বস্তি ছিল। ভেবেছিলাম আজ রাতটা একটু ভালোভাবে ঘুমাবো। কথাটা মুখে বলতে বাদলো যেন কোথাও। মুখে বলল, বৃষ্টি চলে আসবে ভাবিনি, ঘুমিয়ে পড়েছিলাম। নইলে বৃষ্টি নামার সাথে সাথেই আসতাম। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো রিদিতা। আপনি আসবেন না? সবিস্ময়ে প্রশ্ন করলো রিদিতা। আমি অন্য ঘরে গেলে তোমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেজন্য যেতে পারছি না। তুমি যাও ভেতরে, ভিজে যাচ্ছ। এত ইগো কেন আপনার? আরেকবার জিজ্ঞেস করবো, আসবেন নাকি আসবেন না? নাছরবান্দা রিদিতা। জেদ হচ্ছে ভীষণ। সে তো বললোই বৃষ্টি আসবে, বুঝতে পারেনি। তবু এত একগুঁয়েপনা কেন? ভেতরে না নিয়ে যেতে পারলে ওর অপরাধ বোধ বাড়বে। সেও ভীষণ জেদি। কি করে এই বৃষ্টিতে লোকটাকে বসে থাকবে সেও দেখে ছাড়বে। রাগ চেপে গেল রিদিতার। আমি তো বললামই আমি। বাকিটুকু বলতে পারল না। তার আগে রিদিতা ওর হাত শক্ত করে টেনে ধরেছে। মাহির এমন আক্রমণাত্মক কিছু আশা করেনি, তাই প্রস্তুত ছিল না। টানের প্রাবল্যে উঠে পড়েছে। রিদিতা, কি করছো? আপনার অতিরিক্ত জেদ ছোটাচ্ছি। মাহির হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলল, আমি যাচ্ছি রিদিতা, হাতটা ছাড়ো। সেটা আমারও আছে। না, ছাড়বো না। আগে ভেতরে আসবেন, তারপর ছাড়বো। দুজন ভেতরে এলো। আলোয় আসার পরে রিদিতা প্রথমবার খেয়াল করলো মাহিরের হাত ধরে আছে শক্ত করে। হাত দুটো ভীষণ ঠান্ডা। সে দ্রুত হাতটা ছেড়ে পিছিয়ে গেল। এরপর আশেপাশে কিছু খুঁজছে এমন ভঙ্গি করে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। হঠাৎ চোখ পড়লো তোয়ালের দিকে। দ্রুত পায়ে গিয়ে সেটা এনে মাহিরের হাতে দিয়ে বলল, ভেজা কাপড় বদলে গা মুছে নিন। রিদিতা মাহিরের মুখের দিকে তাকালো। উজ্জ্বল শ্যামলা গায়ের রং। তার নাকের ডগা লাল হয়ে আছে, সেটা বোঝা যাচ্ছে। চোখ দুটো লাল টকটকে, খানিকটা টলছে যেন। সেভাবেই ওয়াশরুমে চলে গেল মাহির। যাবার আগে নিজের পোশাক নিতে ভুলল না। দরজা ভেতর থেকে বন্ধ হতে রিদিতা বিছানায় গিয়ে বসল। লোকটা কি অসুস্থ হয়ে পড়েছে? সেরকমই তো মনে হচ্ছে, নইলে এমন দশাশয় লোককে হাত ধরে টেনে রুম পর্যন্ত আনতে পারত না। ওর এখন করণীয় কি? গরম কিছুর ব্যবস্থা করবে, চা, গরম পানি। অসুস্থতার জন্য যেহেতু সে দায়ী, প্রতিকার করার খানিকটা চেষ্টা তো করা উচিত। উঠে দাঁড়িয়ে রুমে কয়েকবার পায়চারি করলো রিদিতা। ঘরের অবস্থা ভালো না। সে সবসময় এটাকে পরিপাটি দেখেছে। এই দুদিনে মাহির কাপড় আর ওদের দুজনার ভেজা পা থেকে মেঝে ভিজে গেছে। বিছানার এক পাশে ওর শাড়িটা ঝুলছে। ওগুলো আগে ঠিক করা যাক। এসে তো ঘুমাবে মাহির। ঘর মোছার জন্য কিছু খুঁজে না পেয়ে মাহিরের বালিশের কাছে রাখা রুমালটার কথা মনে পড়ল ওর। সেটা দিয়ে ভেজা জায়গাটুকু মুছে ফেললো। এরপর শাড়িটা ভাঁজ করার চেষ্টা করে হাল ছেড়ে দিল। এটা ভাঁজ করা ওর একার কর্ম না। সেভাবে গুটিসুটি করে ওটাকে চেয়ারের সাথে রাখলো। এসব কাজে সে অভ্যস্ত নয়। বাবা পড়াশোনায় বেশি জোর দিতে বলতেন বলে ঘরের কাজে সে অজ্ঞ। ঘরের মেঝে মুছতে গিয়ে হাঁপিয়ে গেছে। বিছানা ঝাড়ু দিচ্ছিল, তখনই মাহির বেরিয়ে এলো। এবার শান্ত ছেলে হয়ে শুয়ে পড়ুন, আমি চা বানিয়ে আনছি। মাহির কিছু না বলে শুয়ে পড়লো। শুধু বলল,
এখন ঝামেলা করতে হবে না। এখন চোখ দুটো আরো লাল হয়ে গেছে, মুখ রক্তশূন্য দেখাচ্ছে। ঝামেলা আমি বাঁধিয়েছি, সমাধান আমিই করব। রান্নাঘরে গেলে কেউ জেগে থাকলে আমাকে প্রশ্নের মুখে পড়তে হবে, তাই তো? সমস্যা নেই, আগে আপনার সুস্থতা জরুরি। এই লোকের সাথে এই কথা বলা বৃথা। বাড়ির লোক কষ্ট পাবে বলে এসব করছে রিদিতা জানে, শুধু ওকে প্রশ্নের মুখ থেকে বাঁচাবার জন্য নয়। রিদিতা যাচ্ছিল, মাহির অস্ফুট স্বরে বলল, আমাকে করুণা করার কোনো প্রয়োজন নেই। রিদিতা বিছানা থেকে কিছুটা এগিয়েছিল, সেখানে ওর পা থেমে গেল সেভাবেই ক্ষণকালে দাঁড়িয়ে থেকে। এরপর শুধু ঘাটটা মাহিরের দিকে ফিরিয়ে ম্লান হেসে বলল, আমার কাছ থেকে এটুকু করুণা নিতে আপনার এত অনীহা, অথচ আমাকে দেখুন, আপনার কত বিশাল করুণা আমায় বয়ে বেড়াতে হচ্ছে। আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি তাহলে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।